অন্ধকার পরিবেশ, সবাই তখন গভীর ঘুমে মগ্ন। হঠাৎ করে ৪৪ জন ছেলে মিলে একটা মেয়ের উপর নির্মমভাবে অত্যাচার শুরু করে। তারা সবাই ছিল নেশাগ্রস্ত, তাই যে যেমনভাবে পেরেছে তেমনভাবেই মেয়েটার উপর নির্যাতন চালিয়েছে। ছেলেগুলো একে একে কুকুরের মতো মেয়েটার উপর হামলা করে। আর এটা কোরিয়ায় ঘটে যাওয়া এক নির্মম বাস্তব ঘটনা, যেটা শেষ পর্যন্ত দেখার পর আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকের গল্পটা হাং গংজু নামের একটা স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে। একদিন স্কুলের সব টিচার মিলে গংজুকে কমন রুমে ডেকে পাঠায়। তারা গংজুকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। উত্তরে গংজু শুধুমাত্র এটুকুই বলে যে আমি যে কোনো শব্দের ভেতরেই মিউজিককে ফিল করতে পারি, আমি গান গাইতে অনেক ভালোবাসি। এখান থেকে বোঝা যায় যে মিউজিক গংজুর কতটা প্রিয়। এরপর সে আরো বলে, আমি কোনো ভুল করিনি, কোনো অন্যায়ও করিনি। তার এই কথাগুলো শোনার পরেও টিচার তাকে স্কুল থেকে বের করে দেয়। কিন্তু তাদের এমন অদ্ভুত কাজের পেছনে মূল কারণটা কি, সেটা জানার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সেদিন স্কুল থেকে বের করে দেওয়ার পর গংজু ওই শহরটা ছেড়ে অন্য একটা শহরে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে নিজের জিনিসপত্র গোছগাছ করতে শুরু করে। এমন সময় তার একজন টিচার এসে তাকে বলে, তুমি শুধুমাত্র তোমার প্রয়োজনীয় জিনিসগুলোই গুছিয়ে নাও, বাকি জিনিসপত্র তোমার বাবা পাঠিয়ে দেবে। লোকটার নাম ছিল লি। লি তাদের স্কুলেরই একজন টিচার, কিন্তু সে গংজুকে সবসময় সাপোর্ট করত। আর লি তাকে অন্য একটা শহরে নিয়ে গিয়ে নতুন স্কুলে ভর্তি করে দেয়, যাতে তার পড়াশোনা বন্ধ না হয়ে যায়। নতুন শহরে গংজুর থাকার মতো কোনো জায়গা ছিল না, তাই লি তাকে নিজের মায়ের কাছে নিয়ে যায়। লির মা একটা অপরিচিত মেয়েকে নিজের বাড়িতে থাকতে দিতে মোটেও রাজি হয় না, কিন্তু পরবর্তীতে লির জোড়াজোড়ির কারণে সে বাধ্য হয়ে গংজুকে নিজের বাড়িতে থাকতে দেয়, তবে সেটা শুধুমাত্র 1 সপ্তাহের জন্য। লি অবশ্য তাতেই রাজি হয়ে যায়, কারণ একটা সপ্তাহ সময় পেলে সে গংজুর জন্য একটা থাকার ব্যবস্থা অবশ্যই করতে পারবে। তবে লি তার মাকে গংজুর পরিচয় অথবা তাকে কেন স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে সেসবের কোনো কিছুই জানায় না। পরদিন সকালে গংজু তার নতুন স্কুলে যায়। ক্লাসে যাওয়ার পর টিচার তাকে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে গংজু একটা সাইবার ক্যাফেতে যায়। সেখানে গিয়ে সে একটা ফোন নাম্বারের মাধ্যমে তার মাকে খোঁজার চেষ্টা করে। আসলে গংজুর মা অনেক আগেই তাকে আর তার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল। আর কোনো মাধ্যম দিয়ে হয়তো সে খোঁজ পেয়েছিল যে তার মা গত 3 বছর ধরে এই শহরে আছে, কিন্তু সে কোথায় আছে সেটা গংজু জানতো না। আর তাই সে ইচ্ছা করেই ওই শহরে শিফট হয়েছে, যাতে সে তার মাকে খুঁজে বের করতে পারে। সাইবার ক্যাফে থেকে বের হয়ে গংজু একটা সুপার শপে যায়, যেখানে লি এর মা চাকরি করত। সেখানে গিয়ে লি এর মাকে তার কাজে সাহায্য করে। এটা দেখে লি এর মা বেশ খুশি হয়ে যায় আর তাকে আদর করে বাড়িতে নিয়ে যায় আর একসাথে ডিনার করে। পরদিন সকালে স্কুলে গিয়ে গংজু দেখতে পায় কয়েকটা মেয়ে একসাথে গানের প্র্যাকটিস করছে। তাদেরকে দেখে গংজুর বেশ ভালো লাগে, কারণ সে নিজেও গান গাইতে ভীষণ ভালোবাসত। কিন্তু পরক্ষণেই কেন যেন তার মন খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। এরপর একদিন সে স্কুলের সুইমিং পুলে সাঁতার প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস শেষে সে পুল থেকে বের হয়ে ওয়াশরুমে চলে যায় আর সেখানে গিয়ে সে গুনগুন করে গান গাইতে শুরু করে। তখন ইনহি নামের একটা মেয়ে বাইরে থেকে তাকে গান গাইতে শোনে। গংজুর গান শুনে ইনহি মুগ্ধ হয়ে যায় আর সেই গানটা মোবাইলে রেকর্ড করে নেয়। মেয়েটা গংজুর ক্লাসমেট ছিল, তাই সে সাথে সাথেই গংজুর কাছে গিয়ে সে রেকর্ডিংটা শোনায় আর বলে, তোমার গানের গলা তো ভীষণ সুন্দর, তুমি আমাদের গ্রুপে জয়েন করো, তাহলে আমরা একসাথে গানের প্র্যাকটিস করতে পারবো। আর তুমি সাথে থাকলে তো আমরা যে কোনো কম্পিটিশন খুব সহজেই জিতে যাব। কিন্তু গংজু তার প্রশংসায় খুশি না হয়ে উল্টো রেগে যায় আর তাকে বলে, তুমি আমার পারমিশন না নিয়ে আমার ভয়েস কেন রেকর্ড করেছো? এরপর যদি আর কখনো তুমি এমন কাজ করো তাহলে তোমার নামে আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করব। তার কথাগুলো শুনে ইনহি অবাক হয়ে যায়। সাধারণত মানুষের প্রশংসা করলে তারা খুশি হয়, কিন্তু গংজুর এমন আজব আচরণের কারণটা সে বুঝে উঠতে পারে না। তবে গংজুর মানা করা সত্ত্বেও ইনহি তার পেছন ছাড়ে না। সে বারবার গংজুকে কনভিন্স করার চেষ্টা করে। তখন গংজু বেশ কড়া ভাষায় বলে, আমার থেকে দূরে থাকো। এরপর সে আবারও তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক কষ্টে সে তার মায়ের অফিসের অ্যাড্রেসটা জোগাড় করেছিল আর তাই সে ওই অ্যাড্রেস অনুযায়ী লোকেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে তার মা একটা সুপার শপে কাজ করছে।
3 বছর পর নিজের মাকে দেখে গঞ্জু ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু তার মা তাকে দেখে খুব একটা খুশি হতে পারে না, কারণ এখন সে নতুন একজন পার্টনারকে খুঁজে পেয়েছে আর তাকে নিয়ে সে এখন বেশ ভালোই আছে। তাই সে আর তার অতীতের স্মৃতিগুলোকে মনে রাখতে চায় না, নতুন করে সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। মায়ের কথা শুনে গঞ্জুর মনটা খারাপ হয়ে যায়। তখন সে তার মাকে জানায়, আমি এখানকার একটা স্কুলে অ্যাডমিশন নিয়েছি। সেটা শুনে গঞ্জুর মা তাকে ওয়ার্নিং দেয় যে সে যেন আর কখনো এখানে না আসে। মায়ের কথাগুলো শুনে গঞ্জুর মন ভেঙে যায়, যে মাকে খোঁজার জন্য সে এত কষ্ট করেছে, এতটা পথ পাড়ি দিয়েছে, সে কিনা আজ তাকে তাড়িয়ে দিল। এইসব ভেবে কাঁদতে কাঁদতে গঞ্জু সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে স্কুলে থাকাকালীন গঞ্জুর ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে একটা লোক বলে ওঠে, আমি কিমের বাবা। এটা শোনার সাথে সাথেই গঞ্জু ভীষণ ঘাবড়ে যায় আর সে সাথে সাথেই ফোনটা কেটে দিয়ে লকারের ভেতর রেখে দেয়। কে এই কিম, আর তার বাবার ফোন পেয়ে গঞ্জু কেন এত ভয় পেল? এই প্রশ্নের উত্তরগুলো আপনারা কিছুক্ষণ পর পেয়ে যাবেন। তো পরদিন স্কুলে যাওয়ার পর গঞ্জু লক্ষ্য করে সেই মিউজিকের প্র্যাকটিসের রুমটা ফাঁকা। তখন সে ধীরে ধীরে সেই রুমের ভিতরে গিয়ে একটা গিটার হাতে নিয়ে বাজাতে শুরু করে। এরপর একটা সময় সে মনের অজান্তেই গান গাইতে শুরু করে। গানের মাধ্যমে সে হয়তো নিজের দুঃখগুলোকে ভোলার চেষ্টা করছিল। এমন সময় ইনহি আর তার বন্ধুদেরকে নিয়ে ওই রুমের সামনে চলে আসে। তারা ভিতরে উকি মেরে দেখে গঞ্জু সেখানে গান গাচ্ছে। তারা চুপচাপ বাইরে দাঁড়িয়ে গঞ্জুর গান উপভোগ করতে থাকে। গঞ্জু যখন সেটা লক্ষ্য করে তখন গিটারটা রেখে সেখান থেকে বেরিয়ে যায়। ইনহি আর তার বন্ধুরাও গঞ্জুর পিছন পিছন হাঁটতে শুরু করে। তারা গঞ্জুকে জিজ্ঞাসা করে, তুমি এত সুন্দর গান কোথা থেকে শিখেছ? গঞ্জু তাদের কোনো কথার উত্তর দেয় না। তখন ইনহি তাকে বলে, আমি আবারও তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, তাহলে আমরা তোমার কাছ থেকে গান শিখতে পারবো। গঞ্জু তখনও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই একটা সপ্তাহ পার হয়ে যায়। তার মানে হলো এখন তাকে লিদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাই সে নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু লিয়ের মা তখন তাকে বাধা দিয়ে বলে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকতে পারো। তার কথাগুলো শোনার পর গঞ্জু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সে তখনও ভালো থাকার জায়গা জোগাড় করতে পারছিল না। তাই সে লির মায়ের কথা মতো এই বাড়িতে থেকে যায় আর সে লির মায়ের সাথে মিলে তার সুপার শপেও কাজ করতে শুরু করে। শুধু তাই নয়, সে ইনহিদের সাথে মিলে গানের প্র্যাকটিস করতে শুরু করে দেয়। এরপর একদিন লি তাদের বাড়িতে আসে গঞ্জুর সাথে দেখা করার জন্য। লি তাকে জানায় কিম সহ বাকি 43 জনের সাজা হয়ে গেছে, তারা সবাই এখন জেলে। কথাটা শুনে গঞ্জু ভীষণ খুশি হয়। পরদিন স্কুলে যাওয়ার পর ইনহি তাকে একটা ভিডিও দেখায়। আসলে সেদিন গঞ্জু তাদের প্র্যাকটিস রুমে বসে যে গানটা গিয়েছিল সেটা ইনহিরা রেকর্ড করে নেয় আর সেই ভিডিওটাকে একটা মিউজিক কোম্পানির এজেন্টের কাছে পাঠিয়ে দেয়। ইনহি গঞ্জুকে জানায় যে তার গানটা এজেন্সির লোকেদের ভীষণ পছন্দ হয়েছে। গঞ্জু তখন খুব শান্ত গলায় ইনহিকে জিজ্ঞেস করে, তুমি কি এই রেকর্ডিংটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপলোড করেছো? ইনহি তখন বলে, না, এটা আমি তাদেরকে মেইল করেছি। এটা শোনার পর গঞ্জু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন ইনহি তার পেছন পেছন গিয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার সমস্যাটা কোথায়? এটা তোমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি হতে পারে, তুমি কেন এই সুযোগটাকে হাতছাড়া করে দিচ্ছ? তখন গঞ্জু রেগে গিয়ে বলে, তুমি শুধুমাত্র আমার পেছনেই কেন পড়ে আছো? তোমার কি আর কোনো কাজ নেই? তখন ইনহি বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বন্ধু হতে চাই। তার কথা শুনে গঞ্জু বেশ খুশি হয় আর তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি যাওয়ার পর তারা দুজন মিলে গল্প করতে শুরু করে। কথায় কথায় ইনহি গঞ্জুকে জিজ্ঞেস করে বসে, তোমার বয়ফ্রেন্ড কয়টা? গঞ্জু হেসে উত্তর দেয়, 44টা। এটা শুনে ইনহি ভীষণ অবাক হয়ে যায়। তবে সে ধরে নেয় যে গঞ্জু হয়তো তার সাথে মজা করছে আর তাই সে গঞ্জুর কথাটা হেসে উড়িয়ে দেয়। কিন্তু তার এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না যে গঞ্জু আসলে নিজের হাসির আড়ালে তার মনের কষ্টটা তার সাথে শেয়ার করেছে। আর আমি এই কথাটা কেন বললাম সেটা জানতে হলেও আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। সেই রাতে হুট করে গঞ্জুর বাবা গঞ্জুকে ফোন করে আর তার সাথে দেখা করতে চায়। গঞ্জুর সাথে সাথেই তার বাবার সাথে দেখা করতে চলে যায়। সেখানে যাওয়ার পর গঞ্জুর বাবা তাকে একটা পেপার দিয়ে সেটাতে সাইন করতে বলে।
যখনই গংজু পেপারটা পড়তে শুরু করে তখনই তার বাবা তাকে থামিয়ে দিয়ে বলে, পড়ার কোনো প্রয়োজন নেই, শুধু সাইন করলেই হবে। গংজু তখন সরল মনে পেপারটায় সাইন করে দেয়।